আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতা ও অটোনমিক নিউরোপ্যাথির কথা উল্লেখ করে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও যেভাবে তিনি সরে দাঁড়িয়েছেন তা নিয়ে দেখা দিয়েছে বেশ কিছু রাজনৈতিক প্রশ্ন। শারীরিক ও মানসিকভাবে অসমর্থ রাষ্ট্রপতিকে সরাতে চিকিৎসাধীন স্পিকার কি তড়ি ঘড়ি করে ফেরানো হলো কেন? বিমানবন্দরে নেমেও স্পিকারের কিছুই না জানা, তারপর পরে পদত্যাগপত্র পৌঁছানো আর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া, সব যেন আগে থেকে লেখা কোনো রাজনৈতিক থ্রিলারের স্ক্রিপ্ট। শেখ হাসিনার ফেরার ঘোষণার পর তাকে সরে যেতে হলো ছড়িয়ে পড়া এমন একটি দাবির প্রেক্ষিতে সরকার একটি পক্ষ বলছে শেখ হাসিনার ওই সাক্ষাৎকার প্রকাশের আগেই তাকে সরে যেতে বলা হয়েছিল। আবার রাষ্ট্রপতির পদটা যে কতটা অলংকারিক তা 2007 ও 2024 সালে বোঝা গিয়েছিল। তাহলে কি ওই অলংকারিক পদকে পুঁজি করে যারা ক্ষমতাধর হয়ে ওঠে তাদের উপরই সরকারের নজর? যে লক্ষ্যে মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরতে হোক না কেন, শেষ পর্যন্ত তিনি কি আওয়ামী লীগ ও বিএনপি দুই পক্ষের কাছে আস্থা হারিয়ে দুকুল হারালেন, নাকি পদত্যাগের পরও আগামী দিনের রাজনীতির গতিপথ বদলে দিতে ব্যবহার হতে পারেন তিনি, ঠিক যেমনটা গত 2 বছর হয়েছিলেন? প্রশ্ন হলো, আসল খেলাটা ঠিক কোথায়? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে 2023 সালের 24 এপ্রিল শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সে অনুযায়ী তার মেয়াদ ছিল 2028 সালের 23 এপ্রিল। গত কয়েকদিন ধরে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করছেন অথবা সরকার তাকে সরিয়ে দিতে চায় বলে তিনি সরে যাচ্ছেন, এমন খবরে সরগরম হয়ে উঠেছিল বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক আলোচনার টেবিল। রাষ্ট্রপতি শুক্রবার পদত্যাগ করতে যাচ্ছেন এমন খবর আরো পাকাপোক্ত হয় যখন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনকে থাইল্যান্ড থেকে সফরের মাঝ পথে উড়িয়ে আনা হয়। গত 19 জুলাই স্পিকার চিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়েছিলেন। তার ফেরার কথা ছিল 26 জুলাই। তড়িঘড়ি করে সরকার অনুরোধে তিনি 2 দিন আগে ফেরত আসায় প্রশ্ন ওঠে, সরকার এত তাড়াহুড়ো কেন করছে? আবার সরকারের শীর্ষ ব্যক্তিরা বিষয়টি নিয়ে সরাসরি কিছুই বলেননি। যেটুকু বলছেন তাতে বিষয়টিকে গণমাধ্যমের গুজব বা অতি কথন হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। এমনকি খোদ স্পিকারই বিমানবন্দরে নেমে সাংবাদিকদের বলেন তিনি তখনও কিছু জানেন না, অথচ এর কিছুক্ষণ পরে তার কাছে পৌঁছে যায় রাষ্ট্রপতির পদত্যাগপত্র। 24 জুলাই বিকেল 5:01 স্পিকার পদত্যাগপত্রটি গ্রহণ করেন। রাষ্ট্রপতির পদত্যাগপত্রটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এর ভাষা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। আবার তড়িঘড়ি করে স্পিকারকে তার থাইল্যান্ড সফর সংকুচিত করে ফিরে আনায় সরকারের উঠে পড়া লাগার এমন সিদ্ধান্ত নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। তবে স্পিকার সংবাদ সম্মেলনে এসব প্রশ্ন ও সন্দেহকে একেবারেই উড়িয়ে দিয়েছেন। আবার একটি পক্ষ বলছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর সরকার রাষ্ট্রপতিকে সরে যেতে বলেছেন। তবে সরকারের শীর্ষ একটি সূত্র বলছে শেখ হাসিনার ওই সাক্ষাৎকার রয়টার্সে প্রকাশিত হয়েছিল 10 জুলাই। সরকারের শীর্ষ মহল থেকে তারও 1 সপ্তাহ আগে সরে যাওয়ার জন্য রাষ্ট্রপতিকে মানসিক প্রস্তুতি নিতে বলেছিলেন। আবার যদিও তিনি সামরিক বাহিনীর সর্বাধিনায়ক, কিন্তু বাস্তবে বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা অলংকারিক। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতেই থাকে সব ক্ষমতা। সরকারের একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন রাষ্ট্রপতির হাতে যদি অনেক ক্ষমতা থাকতো তাহলে 2007 সালে অধ্যাপক ইয়াজউদ্দিন 111 কিংবা 2024 সালে মোহাম্মদ শাহাবুদ্দিন আওয়ামী লীগের পতন ঠেকিয়ে দিতে কি পারত না? কিন্তু দুটো সময় দুজন রাষ্ট্রপতি ছিলেন হাতের। এমনকি বি চৌধুরীর বিরুদ্ধে বিএনপি ষড়যন্ত্রের অভিযোগ করে, কিন্তু সেই বি চৌধুরী কি কিছু করতে পেরেছিলেন? আবার আরেকটি পক্ষ বলছে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেয়া আছে। তাদের আশঙ্কা রাষ্ট্রপতি এই দণ্ড মওকুফ করে দিতে পারেন। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন সবশেষ 13 বছর পলাতক থাকার পর ফিরে এসেছেন যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডে দণ্ডিত জামাত নেতা আবুল কালাম আজাদ। ফিরে এসে তাকে
একদিনের জন্য জেলে যেতে হয়নি, এমনকি তিনি জামিনও চাননি। পুরো প্রক্রিয়াটি করেছে তখনকার অন্তর্বর্তী সরকার ও সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, রাষ্ট্রপতির নির্দেশে দণ্ড স্থগিত করাটা সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির এখতিয়ার হলেও এখানে রাষ্ট্রপতির কিছুই করার থাকে না সরকারের আদেশ পালন ছাড়া। তাহলে সরকার এতটা তড়িঘড়ি করে স্পিকারকে ফিরিয়ে এনে কেন রাষ্ট্রপতিকে সরিয়ে দিল, যেটিকে আনুষ্ঠানিক ভাষায় পদত্যাগ বলা হচ্ছে, এমন প্রশ্ন তুলেছেন অনেকে। সরকারের দুটি সূত্র থেকে বিষয়টি নিয়ে একই রকম বক্তব্য পাওয়া গেছে। ওই সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি মূল বিষয় নয়, বরং ক্ষমতাধর পক্ষগুলো যারা রাষ্ট্রপতির মাধ্যমে ক্ষমতার চর্চা করে বা করতে পারে, সেখানেই সরকারের শীর্ষ মহলের নজর। সরকারের পছন্দসই ও পুরোপুরি আজ্ঞাবহ রাষ্ট্রপতি না থাকলে অনেক সময় সেই ক্ষমতাধর গ্রুপকে সরকারে বসে আনা কঠিন না হলেও সময় সাপেক্ষ হয়ে যায়। পরিস্থিতি অনুযায়ী তড়িৎ ব্যবস্থা নেওয়া যায় না, সেই পথটি পরিষ্কার করতে রাষ্ট্রপতিকে সরে যাওয়ার সিদ্ধান্ত সরকার নিয়ে ফেলেছিল। সরকার একজন মন্ত্রী মনে করেন, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তোলা ও শেখ হাসিনার ফিরে আসার বিষয়টি শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির সাথে সম্পর্কিত নয়, এর সাথে ভূরাজনৈতিক বিষয় জড়িত। ওই মন্ত্রী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না এমন সংশয়ের মধ্যে ছিল। তখনও ভূরাজনৈতিক পক্ষগুলো একমত না হতে পারায় নির্বাচনটা ঝুলেছিল। এমনকি তারেক রহমানও দেশে ফেরার আগে ফেসবুক পোস্ট দিয়ে বলেছিলেন, তার ফিরে আসাটা তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না। যে কারণে এসব রাজনৈতিক ইস্যুর মোড় ঘুরিয়ে দেওয়ার বিষয়টি বঙ্গভবনে কে থাকলো তার উপর খুব বেশি নির্ভর করে না। দর্শক, স্পিকারের কাছে পাঠানো পদত্যাগপত্রে মোহাম্মদ শাহাবুদ্দিন লিখেছেন, এখনো পর্যন্ত নিষ্ঠা, সততা ও সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্যের সঙ্গে তিনি দায়িত্ব পালন করেছেন। 24-5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি লেখেন, তৎকালীন সরকারের পতনের পর দেশে শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকট দেখা দেয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের জন্য বাংলাদেশের সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদে উল্লেখিত ক্ষমতা বলে তিনি রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চান। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শক্রমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন। মোহাম্মদ শাহাবুদ্দিন চিঠিতে উল্লেখ করেন, বর্তমানে সরকারি দল ও বিরোধী দল গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে জাতীয় সংসদে নিজ নিজ দায়িত্ব পালন করছে। তিনি দাবি করেন, তার সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। অনেকে প্রশ্ন তুলেছেন, রাষ্ট্রপতি কি তার বিদায়ী পত্রে বিগত দুটি সরকারের বৈধতার কথা জানিয়ে গেলেন? না হলে পদত্যাগপত্রে স্বাস্থ্যগত কারণ উল্লেখ করা জরুরি হলেও এসব বিষয়ের অবতারণা কেন করলেন? মোহাম্মদ শাহাবুদ্দিন এরপরই পদত্যাগপত্রে নিজের অসুস্থতার কথা উল্লেখ করেছেন। লিখেছেন, তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদের চিকিৎসা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করেছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, অটোনমিক নিউরোপ্যাথি হলো এমন একটি স্বাস্থ্যগত অবস্থা যেখানে শরীরের অনৈচ্ছিক স্নায়ু বা অটোনমিক নার্ভস গুলো ক্ষতিগ্রস্ত হয়। মানুষের শরীরে যেসব কাজ সচেতন চেষ্টা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ঘটে, যেমন হৃদস্পন্দন, রক্তচাপ, হজম প্রক্রিয়া, ঘাম হওয়া এবং মূত্রথলির নিয়ন্ত্রণ, এই স্নায়ুগুলো মূলত সেসব কাজ পরিচালনা করে। যখন এই নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হয় তখন শরীরের এই স্বয়ংক্রিয় ব্যবস্থাগুলোতে ব্যাঘাত ঘটে। অটোনমিক নিউরোপ্যাথির সবচেয়ে প্রধান ও সাধারণ কারণ হলো ডায়াবেটিস। ব্লাড সুগার দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকলে এই নার্ভগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদত্যাগপত্রের শেষে উল্লেখ করেছেন, সংবিধানের 50-3 অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করেছেন। সংবিধানের 50-3 নম্বর অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তাকে জাতীয় সংসদের স্পিকারকে সম্বোধন করে নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দিতে হবে। এখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ, এখানেও একটি প্রশ্ন উঠেছে। সেটি হলো, বলা হচ্ছে রাষ্ট্রপতি অসুস্থ, তিনি আবার যার কাছে দায়িত্ব দিয়ে চলে গেলেন তিনি চিকিৎসার মাঝ পথে দেশে ফিরেছেন দায়িত্ব নেওয়ার জন্য।
এখন সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারের দায়িত্ব পালনে কোনো বাধা নেই, অর্থাৎ নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্বে থাকবেন। এর আগেও 2002 সালের 21 জুন থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত তৎকালীন স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। যেহেতু এখন সংসদ বহাল আছে, তাই সংবিধানের 123-2 অনুচ্ছেদ অনুযায়ী আগামী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। বর্তমান সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটি মনোনীত প্রার্থী পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার। সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তবে যেহেতু এই মুহূর্তে সংসদ নেই, তাই পরবর্তী সংসদ অধিবেশন না ডাকা পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সুযোগ নেই। এদিকে 24 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে সোচ্চার ছিল একটি পক্ষ। মোহাম্মদ ইউনূস যে মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে মেনে নিতে চাননি, সেটি নানা ঘটনা থেকে পরিষ্কার হয়েছিল। সেই গ্রুপটির পক্ষ থেকে এবার দাবি তোলা হচ্ছে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের ব্যবস্থা নেয়ার সুযোগ নেই, কারণ সংবিধানের 51 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে তার দায়িত্ব পালনকালে যে কোনো কাজের জন্য ইনডেমনিটি দেওয়া আছে, যার অর্থ হলো রাষ্ট্রপতিকে তার কাজের জন্য কোনো আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে রাষ্ট্রপতি পদত্যাগের পর বেশ কিছু সুবিধা সরকার থেকে পাবেন। বাংলাদেশের 2016 সালের রাষ্ট্রপতির অবসর ভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন অনুযায়ী এসব সুবিধা পাবেন। তবে শেষ পর্যন্ত মোহাম্মদ শাহাবুদ্দিন একুল ওকুল দুকুলি হারিয়েছেন। প্রথমত 24-এর 5 আগস্ট পরবর্তী ভূমিকার জন্য আওয়ামী লীগের অনেকেরই তার বিরুদ্ধে ক্ষোভ আছে। আওয়ামী লীগের একটি পক্ষ মনে করে ইউনূসের শাসনামলে যখন আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্যাতন চলছিল, তখন তিনি রাষ্ট্রপতি হিসেবে চুপ ছিলেন। এমনকি ইউনূস ক্ষমতা থেকে যাওয়ার পর সাক্ষাৎকারে নিজেকে নিয়ে কথা বলেছেন, অথচ যে আওয়ামী লীগ তাকে রাষ্ট্রপতি বানিয়েছিল তাদের উপর নির্যাতন নিয়ে কোনো কথা বলেননি। এমনকি নিজে মুক্তিযোদ্ধা হলেও ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি সহ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বহু স্থান ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হলেও তিনি ছিলেন চুপ। সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হয়েও তার যে কার্যত কোনো ক্ষমতা ছিল না, সেটি তখনও স্পষ্ট হয়ে উঠেছিল। আবার ইউনূসের আমলে অনেক নিবর্তনমূলক আইনের অধ্যাদেশে অবলীলায় তিনি স্বাক্ষরও করে গেছেন। এসব কারণে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আওয়ামী শীর্ষ মহলের প্রায় পুরোটাই ক্ষুব্ধ। আবার নির্বাচনের পর বিএনপিকে পুরো দমে সমর্থন দিয়ে গেছেন। বিএনপির লিখিত স্ক্রিপ্ট পড়ে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যায়িত করে ভাষণ দিয়েছেন। শেষ পর্যন্ত সেই বিএনপিও মেয়াদ পূর্ণ করতে দিল না মোহাম্মদ শাহাবুদ্দিনকে। তবে সরকারের একটি সূত্র বলছে দুকুল হারানোর সত্ত্বেও বাংলাদেশের সামনের দিনের রাজনীতির গতিপথ পাল্টানোর জন্য মোহাম্মদ শাহাবুদ্দিনকে অনেকেই ব্যবহার করতে পারেন। রাজনীতিতে নতুন নতুন বিতর্ক তৈরি আর আইনগত জটিলতা অনেক কিছুই দেখা দিতে পারে যদি সদ্য সাবেক হওয়া এই রাষ্ট্রপতিকে কেউ ব্যবহার করতে পারে। ঠিক শাহাবুদ্দিন চুপ্পু এখানে কি ভূমিকা রাখতে পারতেন শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে, যে কারণে শেখ হাসিনার দেশে ফেরা আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে আবার পুরোদমে ফিরে আসার অধিকার আদায় করে নেওয়ার বিষয়টা শাহাবুদ্দিন চুপ্পুর পতনের ফলে বা শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার ফলে বাধাগ্রস্ত হবে বিশেষভাবে, সেটা যারা প্রত্যাশা করছেন, কিসের ভিত্তিতে প্রত্যাশা করছেন বলা মুশকিল। বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করানোর পর অনেক বিশ্লেষকই এমন সব বিশ্লেষণ নিয়ে হাজির হচ্ছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান যেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বা রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিয়ে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের প্রত্যাবর্তনটা ঠেকিয়ে দেওয়ার জন্য একটা খুব কার্যকর ভূমিকা পালন করে ফেলেছেন। মানে শেখ হাসিনা আওয়ামী লীগের ফেরার সঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ঠিক কী সম্পর্ক ছিল সেটা
তার পদত্যাগের আগে দুদিন ধরে যখন রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলা হয়েছে এই জল্পনা ওঠানো হয়েছে, তখন থেকেই নানাভাবে এই দুটোকে সম্পর্কিত করার চেষ্টা করলেও আসলে বোঝা খুবই মুশকিল যে এর সঙ্গে এর সম্পর্কটা ঠিক কি থাকতে পারে। মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে রাষ্ট্রপতি হতে পেরেছিলেন, তার একটা বড় কারণ নিশ্চিতভাবেই ছিল শেখ হাসিনা তখন ভেবেছিলেন যে শাহাবুদ্দিন চুপ্পু অত্যন্ত অনুগত, এবং একজন অনুগত রাষ্ট্রপতিকে পেতেই যে শাহাবুদ্দিন চুপ্পুকে তিনি অনেককে বিস্মিত করে, আওয়ামী লীগের ভেতরে বাইরে একটা বিপুল অংশকে বিস্মিত করে রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়োগ দিয়েছিলেন তা নিশ্চিত। কিন্তু 2024-এর আগস্টের সংকটকালে এই রাষ্ট্রপতি যদি তার কোনো কাজে আসবে বলে তিনি মনে করতেন, তাহলে নিশ্চয়ই তার সঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর একটা যোগাযোগ থাকতো। একদিকে যেমন গভীর সংকটকালেও শেখ হাসিনা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে কোনো যোগাযোগ করেন নাই, এমনকি 5ই আগস্ট তিনি বঙ্গভবনে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। ধারণা করা যায় তিনি পদত্যাগপত্র জমা দিতে বঙ্গভবনে যাচ্ছিলেন, কিন্তু এরপর তাকে যখন নিরাপত্তার কারণে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতরা ভারতে নিয়ে যায়, তাকে যখন বিমানে ওঠানো হয়, তখনও শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু কিচ্ছু জানতে পারেন না। অথচ সেদিনই রাতের বেলায় 3 বাহিনী প্রধানকে কাঁধের ওপর দাঁড় করিয়ে এই শাহাবুদ্দিন চুপ্পু বললেন জাতির উদ্দেশ্যে ভাষণে অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। তিনি বললেন, আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। যেখানে শেখ হাসিনার সঙ্গে তার কোনো দেখাই হয় নাই, শেখ হাসিনার কাছ থেকে তিনি কোনো পদত্যাগপত্রই পান নাই, অথচ তিনি জাতির সামনে এসে ঘোষণা দিলেন পদত্যাগ করেছেন শেখ হাসিনা এবং তিনি পদত্যাগপত্র পেয়েছেন। এছাড়াও তিনি বললেন যে এরই মধ্যে 3 বাহিনী প্রধান, সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক দলের নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক নিয়ে এসেছে এবং তারা একটা অন্তর্বর্তী সরকার গঠনের কাজ শুরু করেছেন। মানে রাষ্ট্রপতি অনুগত, শেখ হাসিনার অনুগত রাষ্ট্রপতি তখন বসে না প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রটা চাইলেন, মানে যে সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র ছাড়া আর কোনো পরবর্তী পদক্ষেপ নেওয়ার যে উপায় নাই, সে কথাটা তিনি তখন মোটেও বললেন না। এ নিয়ে তিনি কোনো ঝামেলা করলেন না। 3 বাহিনী প্রধানের সামনে আর বঙ্গভবনে মজমা বসিয়ে 3 বাহিনী প্রধানের নিয়ে যাওয়া জামায়াতের আমির, বিএনপির নেতৃবৃন্দ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে তখনই কিন্তু মোটামুটি স্থির হয়ে গেছে যে একটা ইউনূস সরকার গঠিত হবে। এবং রাষ্ট্রপতি মোটেও বললেন না, এই যে তিনি এখন একটা বিরাট সংবিধান রক্ষকের ভাব ধরছেন, তিনি মোটেও তখন বললেন না যে অন্তর্বর্তী সরকারেরও কোনো বিধান বাংলাদেশের সংবিধানে নাই, কাজেই তারা ভেবে দেখছেন, খুঁজে দেখছেন যে কি করা যেতে পারে। এরকম একটা সময় তিনি জানিয়ে দিলেন অন্তর্বর্তী সরকার গঠিত হবে। মানে রাষ্ট্রপতি পরিণত হলেন তখন শেখ হাসিনার পতনের পর সবকিছুকে লেজিটিমাইজ করার, বৈধতা দেওয়ার একটা মুখ্য চরিত্রে। মানে পেছনে থাকবেন 3 বাহিনী প্রধান, মূলত সেনা প্রধান ওয়াকার, সামনে ক্ষমতা গ্রহণ করে ফেলবেন ইউনূস, জামাত, বিএনপি, আর শেখ হাসিনার অনুগত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বসে বসে সব সাজিয়ে গুছিয়ে দেবেন। এবং আরো গুরুত্বপূর্ণ যেটা লক্ষ্য করা, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তখন সেই 5ই আগস্ট রাতের ভাষণে কি বললেন? প্রথম আলো যেটাকে শিরোনাম করলো, খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন, যত দ্রুত সম্ভব নির্বাচন। এবং তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন যে খালেদা জিয়ার মুক্তির বিষয় সিদ্ধান্ত হয়ে গেছে 3 বাহিনী প্রধান, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে। তার মানে সর্বোচ্চ আদালতে যে বিচার কাজ সম্পন্ন হয়ে গেছে, সেই বিচার কাজের কি ব্যবস্থা হবে, সেই বিচারের কি পরিণতি হবে, সেটা বসে কিনা বঙ্গভবনের বৈঠকখানায় তারা মিলে ঠিক করছেন। এবং তার পরদিনই এই শাহাবুদ্দিন চুপ্পুর নির্বাহী আদেশে কিন্তু খালেদা জিয়া মুক্তি পেলেন। এবং শাহাবুদ্দিন চুপ্পুর সেই নির্বাহী আদেশের মধ্যে লেখা হলো ওই একই কথা যে 3 বাহিনী প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের সিদ্ধান্তে রাষ্ট্রপতি এই নির্বাহী আদেশে সই করছেন। কাজেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা যারা বোঝেন, শেখ হাসিনা নিশ্চয়ই বোঝেন, আওয়ামী লীগ নিশ্চয়ই বোঝে, তারা জানেন পট পরিবর্তন
হয়ে গেলে কত ঘটনাই ঘটে যেতে পারে। মানে জামায়াতে ইসলামীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলাম, যিনি কিনা মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার জন্য অপেক্ষা করছিলেন, তিনি যেমন রিভিউ পেলেন এবং তিনি এখন সংসদ সদস্য হয়ে বসেছেন, তেমনি ঠিক প্রধানমন্ত্রী তারেক রহমানেরও কোন মামলার যে কিভাবে মীমাংসা হয়ে গেল আর কিভাবে যে তিনি শেষ পর্যন্ত কোনো মামলা মোকদ্দমার ঝামেলা ছাড়া সংসদ নির্বাচনই করতে পারলেন এবং তারপরে প্রধানমন্ত্রী হয়ে বসলেন, এর পুরোটাই যে রাজনৈতিক পট পরিবর্তনের উপর এবং ব্যাপক আন্তর্জাতিক সিদ্ধান্ত, সমর্থন, দর কষাকষি, চাপ এসবের ওপর নির্ভর করে, সেটা তারেক রহমানও জানেন, শেখ হাসিনাও জানেন, বিএনপিও জানে, আওয়ামী লীগও জানে। তাহলে ঠিক শাহাবুদ্দিন চুপ্পু এখানে কি ভূমিকা রাখতে পারতেন শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে, যে কারণে শেখ হাসিনার দেশে ফেরা আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে আবার পুরোদমে ফিরে আসার অধিকার আদায় করে নেওয়ার বিষয়টা শাহাবুদ্দিন চুপ্পুর পতনের ফলে বা শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার ফলে বাধাগ্রস্ত হবে বিশেষভাবে, সেটা যারা প্রত্যাশা করছেন, কিসের ভিত্তিতে প্রত্যাশা করছেন বলা মুশকিল। ডেইলি স্টার যখন এই গল্পটা লিখলো যে লন্ডনে শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনে কথা হয়েছে, সে কারণেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন, কারণ তারেক রহমান এই যে শেখ হাসিনা ফিরবেন এমন ঘোষণা দেওয়ার পর এখন একজন বিশ্বস্ত ব্যক্তিকে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে রাখতে চান। মানে শেখ হাসিনার সঙ্গে শাহাবুদ্দিন চুপ্পুর কথা বলতে লন্ডন যেতে হলো এবং শাহাবুদ্দিন চুপ্পুর সাথে শেখ হাসিনা এই 2 বছর যাবৎ পুরো ইউনূস আমল কোনো কথা বললেন না, তাকে কোনো কাজে লাগানোর চেষ্টা করলেন না, কিংবা এমনকি 5ই আগস্ট দেশ ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত, দেশ ছাড়ার পরেও তার সঙ্গে কোনো যোগাযোগ করলেন না। অক্টোবরে এসে শাহাবুদ্দিন চুপ্পু, মনে থাকবে আপনাদের, প্রথম যেদিন তিনি এই সত্য ভাষণ কেন যে করলেন এখনো জানি না, মতিউর রহমান চৌধুরী মানবজমিন সম্পাদক তাকে বঙ্গভবনে ডেকে বললেন যে কোথাও শেখ হাসিনার পদত্যাগ পত্র তিনি দেখেন নাই, মন্ত্রী পরিষদ সচিবের কাছেও চেয়েছেন, সেনা প্রধানের কাছেও চেয়েছেন, কারো কাছে শেখ হাসিনার পদত্যাগ পত্র নাই। তখন কিন্তু তিনি মতিউর রহমান চৌধুরীকে অভিমান করে এটাও বললেন যে শেখ হাসিনা চলে গেলেন, আমাকে বলেও গেলেন না। মানে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তার মানে শাহাবুদ্দিন চুপ্পুকে দেওয়ার মতো কোনো নির্দেশনা শেখ হাসিনার ছিল না, কারণ শেখ হাসিনা এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, যিনি কিনা সবার প্রথম পদত্যাগ পত্র পেয়ে গেছি বলে সংসদ ভেঙে দিয়েছেন, কিন্তু সংসদ ভেঙে দেওয়ারও তো কোনো সাংবিধানিক বৈধতা ছিল না। এক প্রধানমন্ত্রী সরে গেলে সংখ্যাগরিষ্ঠ দলকে আহ্বান জানানোর কথা পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য, অথচ এই শাহাবুদ্দিন চুপ্পু জাতির উদ্দেশ্যে ভাষণে বঙ্গভবনের বৈঠকখানায় যা যা তাকে বলা হলো সেই কথা এসে পাপেটের মতো, পুতুলের মতো পড়ে গেলেন, কোনোভাবে সাংবিধানিক কোনো শূন্যতার বিষয়ে আলাপ করলেন না। অথচ এই শাহাবুদ্দিন চুপ্পু সারা জীবন সরকারি প্রশাসনে কাজ করেছেন, তিনি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন, আইন বিচার এসব তিনি বোঝেন। ইউনূস সরকার পতনের পর তিনি কালের কণ্ঠকে সাক্ষাৎকার দিয়ে বললেন যে তাকে এই ঝড়ঝঞ্ঝার মধ্যে সকল নিরাপত্তা দিয়ে সেনাপ্রধান রক্ষা করেছেন আর সব সাহস জুগিয়েছেন তারেক রহমান। হি ইজ আ ভেরি কর্ডিয়াল পারসন, আন্তরিকতাপূর্ণ মানুষ, তিনি তাকে সাহস জুগিয়ে গেছেন যাতে তিনি বঙ্গভবন আর সংবিধান আগলে রাখেন। তাহলে বোঝেন এখন কিনা শাহাবুদ্দিন চুপ্পুর ওপর অভিযোগ আসছে তিনি নাকি শেখ হাসিনার সাথে কথা বলছিলেন এবং লন্ডনে বসে কথা বলছিলেন, সেটার তথ্য বাংলাদেশের গোয়েন্দারা 3 মাস পরে জানতে পেরে সরকারকে জানিয়েছে। আর আসলে তার পুরো ইউনূস আমল জুড়ে যোগাযোগ ছিল লন্ডন নিবাসী তারেক রহমানের সঙ্গে এবং তিনি কিনা তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পরেই সাক্ষাৎকার দিয়ে তারেক রহমান কত কর্ডিয়াল পারসন সে কথা বলার প্রয়াস পেলেন। এই শাহাবুদ্দিন চুপ্পু যে হাওয়া যেই দিকে বইবে সেদিকেই পাল তুলবেন, সেটা তো 2024-এর 5ই আগস্টের পর থেকে তাকে যারা দেখছেন বা অনুসরণ করছেন, মানে তার কর্মকাণ্ডের দিকে যারা লক্ষ্য রাখছেন বা লক্ষ্য রাখতে বাধ্য হচ্ছেন, কারণ তিনি একটা মুখ্য চরিত্র হয়ে বসেছেন বটে, তাদের তো এটা না বুঝতে পারবার কোনো
কোনো কারণ নাই। এহেন শাহাবুদ্দিন চুপ্পুর উপর ভরসা করে নিশ্চয়ই শেখ হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক পরিসর সৃষ্টি করে ফেরার কথা ভাবছেন না। আরেক দল বলছেন শাহাবুদ্দিন চুপ্পুই হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি কিনা মৃত্যুদণ্ডের আসামিকে পর্যন্ত ক্ষমা করে দিতে পারেন, কাজেই একে সরিয়ে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ যখন মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে শেখ হাসিনা দেশে ফিরবেন বলছেন। মানে শেখ হাসিনার তো আপিলের সময়সীমাও চলে গেছে। পরিস্থিতির বদল না ঘটে গেলে শেখ হাসিনা জানেন তিনি ফিরলে তাকে কারাদণ্ড ভোগ করতে হতে পারে। তিনি বলছেন তার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করা হোক, তিনি ফাঁসির মঞ্চে যেতেও প্রস্তুত। তার আপিলটাও নেওয়া হবে কিনা এরকম প্রতিকূল সরকারের সময় সেটা যে একটা সন্দেহের বিষয়, ঝুঁকির বিষয়, সেটুকু তো শেখ হাসিনা বোঝেন এবং বুঝেই সেটা বলছেনও সকল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। তাহলে ভাববার কি কারণ আছে এহেন শাহাবুদ্দিন চুপ্পু, যিনি কোনো ক্ষেত্রে কোনো রকম প্রতিবাদ করেন নাই, এমনকি ইউনূস আমলে পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি লিখে বলেছিলেন আপনাদের কথায় একের পর এক অধ্যাদেশ স্বাক্ষর করছি, অথচ আপনারাই কিনা আমার ছবি নামিয়ে ফেললেন। এহেন শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কি করে ক্ষমা করে দেবেন? এবং সেই ক্ষমা তো চাইতে হবে। শেখ হাসিনা, আওয়ামী লীগ, বাংলাদেশের রাজনীতি যারা বোঝেন তাদের কেউ মনে করেন, বিশ্বাস করেন যে শেখ হাসিনা ক্ষমা প্রার্থনা করবেন রাষ্ট্রপতির কাছে, মানে দোষ স্বীকার করে, এবং তারপর তার অনুগত শাহাবুদ্দিন চুপ্পু সেটা ক্ষমা করে দেবেন? তার আগে তো আপিল পার হতে হবে। এসব কষ্ট কল্পনা করে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের মাধ্যমে তারেক রহমান তার ক্ষমতা নিশ্চিত করেছেন এবং আওয়ামী লীগ আতঙ্ক এর ফলে কমে আসবে মনে করা হলেও শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা নিশ্চিতভাবেই শাহাবুদ্দিন চুপ্পুর সাথে আলোচনা করেও তিনি দেন নাই, শাহাবুদ্দিন চুপ্পুর ওপর ভরসা করেও দেন নাই। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা যেসব সংযোগ সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যে প্রস্তুতির ওপর ভিত্তি করে তিনি এমন ঘোষণা দিয়েছেন, শাহাবুদ্দিন চুপ্পুর থাকা না থাকায় তাতে আওয়ামী লীগ বা শেখ হাসিনার কিছু আসে যায় বলে ভাববার মতো কোনো ঘটনা 2024-এর 5ই আগস্ট থেকে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দিন পর্যন্ত, মানে এই প্রায় গত 2 বছরে ঘটে নাই। কাজেই প্রকৃত অর্থেই রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন চুপ্পুর থাকা না থাকায় আওয়ামী লীগের কিচ্ছু যায় আসে না।